গল্পকথক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোহাম্মদ নাজিম উদ্দিনের রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি উপন্যাসটির পঞ্চম পর্ব। তো আজকে আমরা গল্পটির অর্ধেক পর্যন্ত কাভার দিয়েছি। তো আসলে কত পর্বে শেষ হবে সেটা আমি ঠিক বলতে পারছি না। পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি আজকেই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের গল্পকথক চ্যানেলটিকে যদি আপনারা ফেসবুকে ফলো করতে চান, ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডিটির লিঙ্ক দেওয়া আছে। তাহলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল গল্পটিতে। সামনের দিকে একটু এগিয়ে অন্ধের মতো দেয়ালটা হাতড়াতে চাইল, কিন্তু নাগাল পেল না। আর একটু সামনে বাড়ল, এবারও তার হাত দেয়ালটা স্পর্শ করতে পারল না। বিস্ময়ে থমকে দাঁড়ালো সফা। টের পেল নিঃশ্বাস পেরে গেছে। ইট বেছানো পথের উপর দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। মোবাইল ফোন বের করে ডিসপ্লের আলো জ্বালাতে পারছে না নিজের উপস্থিতি চাওয়ার হবার ভয়ে। তাই অন্ধকারে চোখ সয়ে আসার জন্য একটু অপেক্ষা করল। আর সেটা হতেই ধরতে পারল দৃষ্টি বিভ্রমের কারণ। জমিদার বাড়ির পূব দিকে জোরপুকুর অবস্থিত। মূল বাড়ি থেকে পুকুরটা আলাদা করা হয়েছে উত্তর দক্ষিণ বরাবর দুটো দেয়াল দিয়ে। দেয়াল দুটো একই রেখায় অবস্থিত নয়। দক্ষিণ দিক থেকে যে দেয়ালটা এসে মিলেছে ইট বিছানো পথের কাছে, তার থেকে ৬-৭ ফিট পরে শুরু হয়েছে দ্বিতীয় দেয়ালটি। ওটা চলে গেছে উত্তর দিকে। দুটো দেয়ালের মাঝে যে ফাঁক, সেটাই কাজ করে প্রবেশদ্বার হিসেবে। কোনো দরজা না থাকলেও অন্দর বাড়ির মহিলাদের স্নান করার দৃশ্য এই প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। জোরপুকুরে যেতে হলে দুটো দেয়ালের মাঝখানের ছোট্ট একটি গলি দিয়ে যেতে হবে। এর ফলে রাতের অন্ধকারে বিভ্রমের সৃষ্টি হয়েছে। পুরনো দিনের এই স্থাপত্য কৌশল দেখে মুগ্ধ হলো সফা। এই সহজ সরল টেকনিকটা মঞ্চে রাখা বিশাল আকারের হাতে ভেনিশ করার জাদুতে ব্যবহার করে থাকে জাদুকরেরা। ছোট্ট গলিতে ঢুকে পড়তেই বেশ কিছুটা দূরে উজ্জ্বল আলোর উচ্চ চোখে পড়ল তার। জোরপুকুরটার শান বাঁধানো ঘাটের কাছে বেশ কিছুটা খালি জায়গা আছে। সেখানে উজ্জ্বল আলোর একটি বাতি জ্বলছে। চিনতে পারল সে। দেখতে অনেকটা বড়সড় হারিকেনের মতো হলেও এর আলো বেশ উজ্জ্বল। ছোটবেলায় তারা এটাকে গ্যাস বাতিও বলতো। এক সময় গ্রামে গঞ্জে বেশ জনপ্রিয় ছিল এটা। জিনিসটার নাম অনেক চেষ্টা করে মনে করতে পারল না নূরে সফা। যা হোক, তার দৃষ্টি আটকে রইল একজন বলশালী আর মাঝারি গোছের যুবকের দিকে। তারা দুজন দাঁড়িয়ে আছে একটা গর্তের পাশে। মুস্কান জুবেরি তাদের সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। হাতের টর্চটা দিয়ে কিছু একটা দেখাচ্ছে গর্তের নিচে। গর্তের পাশে আলগা মাটির স্তূপ, একটা কোদাল, বেলচা আর ভাঁজ করা চটের শালা পড়ে আছে। গর্তটা আকারে কবরের চেয়েও সামান্য বড় হবে। সফা টের পেল তার কপালে ঘাম জমতে শুরু করেছে। হৃদস্পন্দন থমকে আছে যেন। দেয়ালের প্যাসেজটার পাশে বড় একটা গাছের নিচে ৩-৪ ফুট উঁচু ঘন ঝোপের আড়ালে মূর্তির মতো বসে রইল সে। উজ্জ্বল আলোয় পরিষ্কার দেখতে পাচ্ছে খালি গায়ের গোরখোদক ফালু ময়লা জিন্স হাঁটু পর্যন্ত গুটিয়ে রেখেছে। তার সারা শরীর আর মুখ ঘেমে একাকার। হাঁপাচ্ছে সে। কবর করে পরিশ্রান্ত এখন। কপালের ঘাম হাত দিয়ে কেচে ফেলল একবার। নিজের খোঁড়া গর্তের দিকে তাকিয়ে কি যেন দেখছে। তার পাশে দাঁড়িয়ে থাকা মাঝারি গোছের যুবকের দৃষ্টিও সেদিকে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সম্ভবত এটাই বাবা দারোয়ান। মুস্কান জুবেরি মাথা নেড়ে সাই দিয়ে কি যেন বলল তাকে। সঙ্গে সঙ্গে গোরখোদক ছেলেটাকে নিয়ে চটের ছালা মেলে ধরল সে। দুদিকে দুটো প্রান্ত ধরে উপর হয়ে গর্তের নিচে বিছিয়ে দিল ওটা। টর্চটা বন্ধ করে গভীর মনোযোগের সাথে গর্তের দিকে তাকিয়ে আছে মুস্কান জুবেরি। অবশেষে সন্তুষ্ট হয়ে মাথা নেড়ে সাই দিয়ে কিছু একটা ইশারা করতেই ফালু আর ইয়াকুব কোদাল বেলচা নিয়ে গর্তের মধ্যে আলগা মাটি ফেলতে শুরু করে দিল। নূরে সফা টের পেল তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে। মুস্কান জুবেরি কি করছে? কাউকে কবর দিচ্ছে? একজন নয় নিশ্চয়ই। সর্বনাশ! স্পষ্ট দেখা যাচ্ছে গোরখোদক ফালু এসব কাজে খুব দক্ষ।
যন্ত্রের মতো দ্রুত হাত চালিয়ে আলগা মাটিগুলো কোদালে নিয়ে ফেলে দিচ্ছে গর্তের মধ্যে। বোবা দারোয়ান অবশ্যই ধীরগতিতে মাটি ফেলে যাচ্ছে। মুস্কান চৌধুরী এখন বাগানের আশেপাশে তাকাচ্ছে। আকাশের দিকেও এক পলক তাকালো। বুকের কাছে 2 হাত ভাঁজ করে রেখেছে। তার ডান হাতে টর্চটা, গায়ে জড়ানো শাল থুতনি পর্যন্ত ঢেকে আছে। তাকে দেখে মনে হচ্ছে গর্ত ভরাট করার কাজে সন্তুষ্ট। ঝোপের আড়াল থেকে গর্তের নিচে কি আছে সফার পক্ষে সেটা দেখা সম্ভব হচ্ছে না, তবে সে জানে একটা জিনিসই থাকতে পারে ওখানে, আর এটা ভাবতেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে হলো এরকম গভীর রাতে নির্জন এ বাড়িতে ঢোকাটা ঠিক হয়নি। কত বড় বিপদ তার জন্য অপেক্ষা করছে কে জানে। এরা যদি টের পেয়ে যায় তাহলে কি হবে ভাবতেই তার হাত পা অসাড় হয়ে গেল। বোবা দারোয়ান, গোরখতক ফালু আর মুস্কান চৌধুরীকে মানুষ বলে মনে হচ্ছে না। নিজেকে খুব সাহসী মনে করলেও এই প্রথম সফা টের পেল সে দারুণভাবে ভরকে গেছে। এখন যদি গোরখতক আর দারোয়ান ছেলেটা তার দিকে তেড়ে আসে তাহলে ঝোপের আড়াল থেকে উঠে দাঁড়াবার মতো শক্তি থাকবে কিনা সন্দেহ আছে। পা দুটো খুব ভারী অনুভূত হচ্ছে তার কাছে। বুকে চলছে হাতুড়ি পেটা। গভীর করে দম নিল সে। শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেছে। নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সে। মুস্কান চৌধুরী বুকের কাছে হাত রেখে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি গর্তে মাটি ফেলার দিকে নেই। আশেপাশের অন্ধকারে চোখ বোলাচ্ছে। সফা বুঝতে পারল মহিলার মধ্যে এক ধরনের ভৌতিক সৌন্দর্য আছে। উজ্জ্বল গ্যাসবাতির আলোয় তার চোখ দুটো কেমন জানি দেখাচ্ছে, তবে আতর আলীর বর্ণনা মতো সেই চোখ মোটেও জ্বলজ্বল করছে না। ইনফরমার সম্ভবত ভয় পেয়ে দৃষ্টি বিভ্রমের শিকার হয়েছিল। গর্তটা প্রায় ভরাট হয়ে উঠেছে। ফালুর শরীর দিয়ে দর দর করে ঘাম ছুটলেও বিরামহীনভাবে সে মাটি ফেলে যাচ্ছে কোদাল দিয়ে। তার সাথে পাল্লা দিয়ে পারছে না বোবা ইয়াকুব। সফা দেখতে পেল মুস্কান চৌধুরী তার মুখটা সামান্য উঁচু করে গভীর করে নিঃশ্বাস নিচ্ছে, বাতাসের গন্ধ নিচ্ছে। হঠাৎ করে সফার বুকের রক্ত আরেকবার হিম হয়ে গেল। ঝোপের আড়ালে মূর্তির মতো বসে রইল সে। আতরের বলা গল্পটা মনে পড়ে গেল। সঙ্গোপনে প্রার্থনা করলেও এটা যেন তার বেলায় না খাটে। এই মুহূর্তে মুস্কান চৌধুরী যদি তার দিকে তাকায় সে স্থির থাকতে পারবে না। তার দু চোখ কুঁচকে গেল। স্পষ্ট দেখতে পাচ্ছে মিসেস জুবেরির নাসারন্ধ্র স্ফীত হয়ে আছে। মহিলা আলতো করে দু চোখ বন্ধ করে ফেলল কয়েক মুহূর্তের জন্য, যেন শিকারী পশু শিকারের গন্ধ পাচ্ছে। তারপরই সফার হৃৎপিণ্ডে কাঁপন ধরিয়ে ঘাটটা না ঘুরিয়েই আর চোখে ঝোপের দিকে তাকালো সে। তার পরিস্থিতি টের পেয়ে গেছে। মহিলার মুখে বাঁকা হাসি ফুটে উঠল এ সময়। ঝোপের পেছনে হতবিহ্বল হয়ে বসে রইল নড়ে সফা। সে বিশ্বাসই করতে পারছে না মুস্কান চৌধুরী কি করে বুঝে গেল সে এখানে আছে। শুধু এটুকুই, আর চোখে তাকানো, মুখে বাঁকা হাসি, আর কিছু করল না রহস্যময়ী নারী। আতরের সাথেও ঠিক এরকমই করেছিল মহিলা, কিন্তু তাকে অপ্রস্তুত করতেই আচমকায় বোবা দারোয়ানকে হাত তুলে মাটি ফেলার কাজ থামানোর নির্দেশ দিল মুস্কান। তারপর হাতের টর্চটা তুলে ঝোপের দিকে তাকিয়ে দিতেই ছেলেটা সঙ্গে সঙ্গে বেলচা রেখে ছুটে আসতে লাগলো ঝোপের দিকে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল সফা। বুঝতে পারছে না কি করবে। লুঙ্গির প্রান্ত দুটো দু হাতে ধরে হাঁটুর উপরে তুলে রীতিমতো দৌড়াচ্ছে আতর। ফালুর ঘরে যেভাবে ঢুকেছিল ঠিক সেভাবেই জানালা দিয়ে বেরিয়ে টিউবওয়েলের পাশ দিয়ে সোজা চলে যায় কবরস্থানের দক্ষিণ পাশে। বেড়ালের মতো নিঃশব্দে পালাতে পারেনি। একটা পুরনো কবরে পা পড়তেই মাটি দেবে হুড়মুড়িয়ে পড়ে যায় সে। ওই কে ওই না কেডা? তার পড়ে যাবার শব্দ শুনে ঝুপড়ি ঘরের দরজা থেকে বাজখাই কণ্ঠ বেজে উঠল। টর্চের আলো ফেলেছিল শব্দটার উচ্চ আন্দাজ করে। আতর আর উঠে দাঁড়ায়নি। চুপচাপ কিছুক্ষণ শুয়ে থেকে ধোকা দেবার চেষ্টা করে, যাতে ফালু মনে করে শিয়াল কিংবা বাগডাস হবে হয়তো।
কে না জানে গ্রামের কবরস্থানে এদের নিত্যদিনের আনাগোনা। কবর খুঁড়ে পচা গলা লাশ খেতে এদের জুড়ি নেই। আতরের ধোকায় কাজ হয়। গোরখুদক আর উচ্চবাচ্য না করে কয়েক মুহূর্ত পরেই একটা বড়সড় মাটির চাকা ছুঁড়ে মারে শব্দের উৎসের দিকে। ঢিলটা পরে আতরের খুব কাছেই। হারামজাদার নিশানা আছে বলতে হয়। একটুর জন্য ওটা তার গায়ে লাগেনি। টর্চের আলোটা সরে যেতেই শুনতে পায় বিড়বিড় করে কেউ কিছু বলছে। তবে শিয়াল আর বাঘটাসের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়া গালিগালাজ আতরকে স্বস্তি এনে দেয়। গালাগালি থেমে যেতে আস্তে করে উঠে দাঁড়ায় সে। অন্ধকারে পা টিপে টিপে কবরগুলো এড়িয়ে দক্ষিণ দিকে নেমে পড়ে। ওই জায়গাটা একটু নিচু, ঝোপঝাড় আর ডোবায় ভর্তি। উপায়ন্ত না দেখে লুঙ্গিটা হাঁটুর উপরে তুলে কাদা পানিতে নেমে পড়ে সে। কবরস্থান থেকে একটু দূরে বিস্তীর্ণ ক্ষেতের কাছে আসতেই জোরে জোরে দৌড়াতে শুরু করলো সে। মহাসড়কে আসতেই দম ফুরিয়ে গেল আতরের। পথের পাশে থেমে একটু চিরিয়ে নিল সে। পায়ে কাদা লেগে থাকার কারণে এখনো লুঙ্গিটা হাঁটুর উপরে তুলে রেখেছে সে। অনেকক্ষণ বিরতি দিয়ে একটা দুটা বাস ট্রাক চলে গেলেও মহাসড়কে কোনো রিক্সার দেখা পেল না। রাতের সময়ে টাউনে রিক্সা পাওয়া কঠিন। এই সড়কে সারা রাত বসে থাকলেও পাবে না। একটু সামনে এগিয়ে গিয়ে সড়কের পাশে ডোবা থেকে পা দুটো ধুয়ে নিল। তারপর একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটতে শুরু করলো সে। সড়কের এক পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আতরের মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। ফালুর ঘরে চোখের নিচে চাদরের মোড়া জিনিসটা কি সত্যি সত্যি লাশের কঙ্কাল ছিল, নাকি এটা তার মনের ভুল? না, সে নিশ্চিত ওটা মানুষের কঙ্কালই ছিল। কথা হলো, ওই হারামজাদা নিজের ঘরের খাটের নিচে লাশের হাড্ডিগুটি রেখে দিয়েছে কেন? আতরের মাথার কাজ করছে না। এই প্রশ্নের জবাব তার জানা নেই। এমনকি আন্দাজ করতে গিয়েও হিমশিম খেল। পালিয়ে যাবার তাড়না বোধ করলেও সফা কিছু করার আগে দেখতে পেল বোবা দারোয়ান তার ডান দিক দিয়ে চলে গেছে সরু প্যাসেজটার দিকে। সে মোটেও তার দিকে ছুটে আসছিল না। ভাগ্য ভালো, ঝোপের আড়াল থেকে উঠে দৌড় দেবার আগেই বুঝতে পেরেছিল এটা। বোবা ভেতরের বাড়িতে চলে যাবার পর হাফ ছেড়ে বাঁচত সে। তবে নিশ্চিত হতে পারছে না মুস্কান জুবেরি কি আসলে ঝোপের আড়ালে তার উপস্থিতি টের পেয়ে গেছে কিনা। যদি টের পেয়ে থাকে তাহলে এমন আচরণ করছে কেন? তবে এটাও ঠিক, আতর আলীর উপস্থিতি জেনে যাবার পরও মহিলা ঠিক এমনটাই করেছিল। কোনো রকম চিৎকার চেঁচামেচি করেনি। এবার তাকে অপ্রস্তুত করে দিয়ে মুস্কান জুবিরের টর্চ লাইটটা জ্বালিয়ে তার দিকে আলো ফেলল। ঠিক তার উপরে নয়, তার থেকে একটু দূরে ডানে বামে। ঝোপের আড়াল থেকে সোফা স্পষ্ট দেখতে পাচ্ছে মহিলার ঠোঁটে মুচকি হাসি। গোরখুদক ফালু গর্তটা প্রায় ভরে ফেলেছে মাটি দিয়ে। দৃশ্যটা সে দেখতে পেয়ে একটু থেমে তাকালো ঝোপের দিকে। কিছু বলল মুস্কান চুবেরিকে। মহিলা মুচকি হাসি দিয়ে মাথা দুলিয়ে জবাব দিল। তবে কি বলছে সেটা এত দূর থেকে বোঝা যাচ্ছে না। কয়েক মুহূর্ত ভেবে সফা আর কোনো ঝুঁকি নিল না। বসা অবস্থায় আস্তে করে একটু পিছিয়ে গেল। তবে তীক্ষ্ণ নজর রাখলো মুস্কান জুবিরের দিকে। এভাবে আর একটু পেছনে সরে গিয়ে উপর হয়ে থেকে ঘুরে আস্তে আস্তে প্যাসেজটায় ঢুকে পড়ল। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে দ্রুত পা চালিয়ে বাড়িটার পেছন দিককার আঙিনার কাছে চলে গেল সে। মাত্র কয়েক গজ সামনে এগোতে চমকে গেল। অল্পের জন্য মুখ দিয়ে অস্ফুট একটি আর্তনাদ বেরিয়ে যাচ্ছিল প্রায়। কয়েক মুহূর্ত জমে রইল বরফের মতো। তার সামনে মাত্র 10 গজ দূরে পাকা আঙিনার উপর এক তরুণী বসে আছে। তার পাশে পিতলের থালা, তাতে কিছু খাবার আর পানি পাত্র। মৃদু চাঁদের আলোতে চকচক করছে ও দুটো। মেয়েটা বিন্দুমাত্র না চমকে পিটপিট করে তাকিয়ে আছে তার দিকে। সফা ভরকে গিয়ে আস্তে করে কয়েক পা পিছিয়ে গেল। মেয়েটা অন্ধকারে তাকে চিনতে পারছে না, কিন্তু বোঝার চেষ্টা করছে। এক পা দু পা করে বেশ কিছুটা পিছিয়ে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল সে। ভালো করেই জানে
এরপর কি হবে? মুস্কান চৌধুরী যেটা করেনি এই মেয়ে সেটাই করবে। তার স্বরে চিৎকার দিয়ে চোর চোর বলে চেঁচিয়ে উঠবে এখনই। কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটাও কিছু করল না। গাছের আড়াল থেকে আস্তে করে উকি মেরে দেখল সফা। দৃশ্যটা তাকে বিস্মিত করলো আরেকবার। আঙিনায় বসে থাকা তরুণী আপন মনে মাথার চুলে বিলি কাটছে আর গুনগুন করে কোনো লোকাল গান গাইছে, যেন একটু আগে সে কিছুই দেখেনি। গাছের আড়ালে বিস্ময় ভরা দৃষ্টিতে চেয়ে রইল সে। টের পেল তার গা কাটা দিয়ে উঠছে। চোখের সামনে ভূত দেখলেও এতটা ভয় পেত কিনা সন্দেহ। এই বাড়িতে কি হচ্ছে এসব? এরা সবাই এমন কেন? তার এই ভাবনাটা বাধাগ্রস্ত হলো কারো পায়ের শব্দ শুনে। চমকে পিছনে ফিরে তাকালো সে। দুই দেয়ালের মধ্যে যে প্যাসেজটা আছে সেখান দিয়ে টর্চের আলোক রশ্মি আভা দেখতে পেল। মুস্কান জুবেরি আসছে। কয়েক মুহূর্ত পরই ধীর পায়ে মিসেস জুবুরি বেরিয়ে এলো প্যাসেজটা দিয়ে। ডানে বামে কোথাও না তাকিয়ে সোজা চলে গেল বাড়ির দিকে। আঙিনায় উঠেই ওই মেয়েটাকে কিছু বলল, কিন্তু সেটা বোঝা গেল না। মেয়েটা খাবারের থালা আর পানি পাত্র রেখে চুপচাপ উঠে মুস্কান জুবেরির সাথে সাথে বাড়ির ভেতরে চলে গেল। ঝোপের পেছনে বসে রইল সফা। গোরখুদক ফালু এখনো পুকুর পাড়ে আছে। সম্ভবত সেও চলে আসবে এক্ষুনি। তাই হলো। 2-3 মিনিট পরে ওখানে আলোর বন্যা বইয়ে দিয়ে বেরিয়ে এলো একজন। ফালুর এক হাতে সেই গ্যাসপাতি, অন্য হাতে গামছা, ওটা দিয়ে মুখে গলায় ঘাম মুছতে মুছতে জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। এখন তার গায়ে একটা শার্ট চাপানো। সম্ভবত ওটা খুলে মাটি খোঁড়া আর ভরাটের কাজ করেছিল। কাছে সে আবার পরে নিয়েছে। ফালু ঝোপটা অতিক্রম করতেই হাফ ছেড়ে বাঁচত সফা। এখন জোর পুকুরটার পাশ দিয়ে এ বাড়ির বাইরে যাবার চেষ্টা করবে সে। তার ধারণা ওদিক দিয়ে অবশ্যই বের হবার কোনো রাস্তা আছে। হয়তো তাকে আবারও দেওয়াল টপকাতে হতে পারে। হাইজ্যাক পাতিটা আঙিনায় রেখে খাবারের থালার পাশে বসে হাতের গামছা নিয়ে মুখ আর গলা মুছতে লাগলো ফালু। পিতলের পানি পাত্রটা যেই না হাতে তুলে নিয়েছে গড়কোদক অমনি লাফ দিয়ে উঠল সফা। তার ঘাড়ের উপরে কিছু একটা পড়তেই শিরশির করে জ্যাকেটের কলারের ফাঁক দিয়ে গলে ঢুকে পড়েছে ভেতরে। নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারল না সে। গোরখোদক সঙ্গে সঙ্গে পাত্রটা রেখে ঝোপের দিকে তাকালো। তার চোখে মুখে বিস্ময়। গ্যাসবাতি হাতে নিয়ে মুখের কাছে ধরল সে। সফা লাফ দিয়ে উঠে তার শরীরটা মুচড়িয়ে ছোট প্রাণীটার হাত থেকে মুক্তি পাবার চেষ্টা করল, কিন্তু পরক্ষণে বুঝতে পারল একটা বড়সড় প্রাণী তার দিকে তাকিয়ে আছে। গ্যাসবাতির উজ্জ্বল আলোয় চোখ কুঁচকে ফেলল সে। ওই ওই কেডা? চিৎকার দিয়ে বলেই গোরখোদক ফালু গ্যাসবাতিটা হাতে নিয়ে তেড়ে আসতে লাগলো তার দিকে। ইতর প্রাণীর হাত থেকে রেহাই পাবার চেষ্টা আপাতত বাদ দিয়ে দেয়ালের প্যাসেজটা দিয়ে প্রাণপণে ছুটে গেল সফা। সে জানে মারাত্মক বিপদে পড়ে গেছে। তার পেছনে ধেয়ে আসছে এমন একজন গোরখোদক যে আজরাইলের মৃত্যুর পর ওনার খবর আগে ভাগে টের পেয়ে যায়। কিন্তু এই মুহূর্তে নূরের সফার কাছে মনে হচ্ছে লোকটা স্বয়ং মৃত্যুদূত। এতটা পথ হেঁটে এসে অনেকটাই ক্লান্ত আতুর আলী। তার মাথায় কিছুই ঢুকছে না। হোটেল সানমুনের ম্যানেজারের কথা শুনে তার দিকে সন্দেহের চোখে চেয়ে আছে। ওই সাংবাদিক নাকি অনেক আগেই হোটেল থেকে বের হয়ে গেছে, আর ফিরে আসেনি। ম্যানেজার অবশ্য জানে না ভদ্রলোক একজন সাংবাদিক। ঘণ্টাখানেক আগে সে নিজে একটা ভ্যানে তুলে দিয়েছে লোকটাকে। তাহলে আবার কোথায় গেল? এত রাতে সুন্দরপুরে একা একা ঘুরে বেড়াবে না। এখানকার কাউকে চেনাও না ওই সাংবাদিক। তাছাড়া রাতের সময়ে রিক্সা পাওয়া মুশকিল ব্যাপার। কিন্তু ম্যানেজার যখন জানালো শহরে ওই ভদ্রলোক তার বাইসাইকেলটা নিয়ে গেছে, তখন চিন্তায় পড়ে গেল। সাইকেল নিয়ে যাবে কোথায়? কি এমন জরুরি কাজ পড়লো যে হঠাৎ করেই এত রাতে বেরিয়ে পড়ল? কয়েক ঘন্টা ধরে তার মাথায় একের পর এক প্রশ্ন এসে ভিড় করছে। জট পাকিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনোটারই জবাব পাচ্ছে না। ভেবেছিল ফালুর ব্যাপারে কিছু তথ্য দিয়ে সাংবাদিককে চমকে দেয়া যাবে।
সে যে আসলেই একজন ইনফর্মার সেটা বুঝতে পারবে নুরে সফা। সুন্দরপুরের সব খবর তার কাছে আছে, এমন বদ্ধমূল ধারণাটি হোঁচট খেয়েছে ওই ডাইনি আর ফালুর কারণে। হারানো গৌরব ফিরে পাওয়ার জন্য ভেতরে ভেতরে অস্থির হয়ে আছে সে। ম্যানেজারের দিকে তাকালো। তার উপস্থিতি মোটেও পছন্দ করছে না লোকটা, তবে সাহস করে সেটা প্রকাশও করতে পারছে না। অবাক হলো না আতর। সুন্দরপুরের অনেক মানুষই তার সাথে এমন আচরণ করে। ম্যানেজার ডেস্কের সামনে একটা চেয়ারে বসে পড়ল সে। ঠিক করলো ওই সাংবাদিকের ফিরে আসার জন্য অপেক্ষা করবে। মানে কাঁচুমাচু হয়ে বলল ম্যানেজার, সারাদিন ডিউটি করে একেবারে টায়ার্ড হয়ে গেছি, একটু ঘুমাইতাম আর কি। ঘুমান আপনি, সমস্যা কি? নির্বিকার ভঙ্গিতে বলল ইনফর্মার। এক পায়ের উপর পা তুলে আরাম করে বসলো এবার। না মানে ওই যে এটা তো আর শহরের হোটেল না, সারা রাত খোলা রাখি না, এই 12টার মধ্যে বন্ধ করে দেই, 12টার দিকে বন্ধ করে দেই। ম্যানেজারের দিকে স্থির চোখে তাকিয়ে ডেস্কের পেছনে দেয়াল ঘড়িটা দেখে নিল। 12টা তখনও বাজা নাই, আপনার 12টা বাজুক, আমি চলে যাব। আতরের দ্ব্যর্থবোধক কথায় ঢোক গেল ম্যানেজার। এই হারামজাদা মনে হচ্ছে সত্যি সত্যি তার 12টা বাজাতে চলে এসেছে। আর কিছু না বলে চুপ মেরে গেল সে। লোকটার দিকে চকিতে চেয়ে মুচকি হাসল ইনফর্মার। সুরত আলী তার হোটেলটাকে বেশাপাড়া বানিয়ে রেখেছে। রাত গভীর হলে শুরু হয় মসমা। এই ম্যানেজার যত গবেচারা চেহারা করেই রাখুক না কেন, সে জানে লোকটা গভীর জলের মাছ, ডুবে ডুবে জল খায়। ব্যবসা কেমন চলতেছে? ম্যানেজার নিচু হয়ে কি যেন করছিল। আতরের প্রশ্ন শুনে মুখ তুলে তাকালো। এই তো তেমন একটা ভালো না। বাঁকা হাসি দিল সে। তাই নাকি? ফেরিঘাটের খানকি পট্টিটা তো তুইলা দিছে, অহন তো আপনাকে বিজনেস ভালা হাকনের কথা। বিব্রত ভঙ্গি করল লোকটা। এইটা খুবই ছোট টাউন, এইখানে ব্যবসা বাণিজ্য সবসময় মন্দা থাকে। শুনেন, আপনার একটা বুদ্ধি দেই। একটু সামনের দিকে ঝুঁকে বলল সে। খানকি পাড়ার ভুসকি মাগিগুলারে বাদ দিয়ে নতুন কিছু নিয়ে আসে। ম্যানেজার অনিচ্ছা সত্ত্বেও তার দিকে চেয়ে রইল। আগের মতো তো আর যাত্রাপালা হয় না, যাত্রাপালার মাইয়াগুলা কাম কাজও পায় না। ও করে হোটেলে তুলেন, পিঁপড়ার মতো কাস্টমার আইব। ম্যানেজার কিছু বলতে যাবে অমনি পুলিশের একটা জিপ এসে থামলো হোটেলের সামনে। আতর আর ম্যানেজার দুজনই জানালা দিয়ে তাকালো। জিপ থেকে নামলো সাদা পোশাকের এক মাঝবয়সী লোক। ওসি সাহেব! বিস্মিত ইনফর্মার দাঁড়িয়ে পড়ল। ম্যানেজারের দিকে তাকালো সে। লোকটা আবারও বিব্রত ভঙ্গি করছে। আপনি আগে কইবেন না ওসি সাহেব? এ মুহূর্তে এরকম জায়গার সুন্দরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুখোমুখি হতে চাইছে না। এমনিতেই এখন ওসি সুনজরে নেই, তার উপরে এরকম জায়গায় দেখা হয়ে গেলে লোকটা যতটা লজ্জায় পড়বে তার চেয়ে বেশি লেগে যাবে তার উপর। না মানে, হাত তুলে ম্যানেজারকে থামিয়ে দিল সে। লোকটা এখন ডেস্ক ছেড়ে দাঁড়িয়ে পড়েছে। ওসি সাহেব কি দোতলে যাবো নাকি? আতর বলল। হ্যাঁ। আতর আর দেরি না করে গজটাতে সোজা চলে গেল নিচতলার টয়লেট রুমের দিকে। জোরপুকুরের অপর পারের উঁচু ঢিপির নিচে লুকিয়ে আছে সফা। তার সারা শরীর চুলকাচ্ছে, ঘাট থেকে পিঠ পর্যন্ত চুলকানির চোটে পুড়ে যাচ্ছে এখন। সম্ভবত ঝোপে থাকে এমন কোনো ছ্যাঙ্গা কিংবা ওই জাতীয় কীট তার ঘাড়ের উপর দিয়ে পিঠে ঢুকে পড়েছে। তুচ্ছ কীটটা এখনো তার পিঠের উপর কোথাও লেগে আছে। তবে সফা হাত ব্যবহার করে জ্যাকেটের উপর দিয়ে এমনভাবে ওটাকে পিষে ফেলেছে যে ভর্তা না হয়ে আর কোথায় যাবে। প্রাণীটা মরে গেলেও তার বিষ ঠিকই ছড়িয়ে দিয়েছে। সফার ইচ্ছে করছে জ্যাকেটটা আর শার্টটা খুলে সামনের পুকুরের পানিতে নেমে গোসল করতে, কিন্তু এ মুহূর্তে এটা কোনোভাবেই সম্ভব নয়। ডিবির ঢালুতে উপর হয়ে বসে আছে সে। তার নজর পুকুরের ওপারে। গ্যাসবাতির আলোয় দেখতে পাচ্ছে জোর পুকুরটা আসলে দুটো পুকুর নয়, বরং ডিম্বাকৃতির একটি বড় পুকুর। তবে নারী পুরুষের জন্য ঘাট দুটোর মাঝখানে মোটা দেয়াল চলে গেছে পানির মধ্য দিয়ে বেশ কিছু দূর পর্যন্ত।
ফলে ঘাটে গোসল করতে আসা নরনারীর মধ্যে এক ধরনের আড়াল তৈরি করা সম্ভব হয়েছে। সফার কাছে মনে হলো পুরুষ ঘাটটা ভেঙে চুরে আছে, ওটা হয়তো খুব একটা ব্যবহৃত হয় না এখন। একটু আগে যেখানে মাটি চেপা দেওয়া হয়েছে সেখানে গোরখোদক ফালু তার হাতের বাতিটা উপরের দিকে তুলে আশেপাশে তাকাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে তাকে। সফা যেখানে লুকিয়ে আছে দূর থেকে সেখানেও দেখার চেষ্টা করছে, তবে গোরখোদক পা বাড়াচ্ছে না। এক জায়গায় দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করছে তার অবস্থান। এমন সময় বোবা দারোয়ান হন্তদন্ত হয়ে ছুটে এলো সেখানে। গোরখোদকের সাথে হাত নেড়ে ইশারায় কথা বলল সে। ঘটনা কি জানতে চাইছে। পুকুরের অপর পাড়ের দিকে আঙুল উঁচিয়ে দেখালো ফালু। সফা বুঝতে পারছে তাকে এখন সটকে পড়তে হবে, তবে অপেক্ষা করলো ওই দুজন এরপর কি করে সেটা দেখার জন্য। ওরা এই দিকটা আসতেই দৌড় দিবে সে, কিন্তু দৌড়ে যাবে কোথায়? ঘন অন্ধকারেও বুঝতে পারছে পুকুরের পূব দিকে সামান্য একটু নিচু জায়গার পরই বড়সড় জলাশয় আছে। সম্ভবত পানির ঠাই বেশি হবে না, সাঁতার দিতে গেলে সেটা হবে বোকার মতো কাজ। আর পানির ঠাই কম হলেও তো মহাবিপদ। এরকম জলাশয় দিয়ে দৌড়ে কতটুকুই বা যেতে পারবে? দুজন তাগড়া যুবক ঠিকই ধরে ফেলবে তাকে। পুকুরের ওপারে সিদ্ধান্তহীনতায় পড়ে যাওয়া ওই দুই যুবকের দিকে চেয়ে রইল সে। চকিতে বাম দিকে তাকালো, চাঁদের নিয়মান আলোতে দেখতে পেল পুকুরের দক্ষিণ দিকে ঝোপঝাড়ের আধিক্য বেশি, বড় বড় গাছও রয়েছে প্রচুর। সম্ভবত ওখান দিয়ে গেলেই এই বাড়ি থেকে বের হওয়া যাবে। ঠিক এ সময় পুকুর পাড়ে টর্চ হাতে চলে এলো মুসকান জুবেরি। তাকে দেখে বোবা দারোয়ান আর গোরখোদক ছেলেটা এগিয়ে গেল। দূর থেকে এদের কোনো কথাই বুঝতে পারছে না সফা, এমনকি শরীরী ভাবটাও করতে হিমশিম খাচ্ছে। তবে ফালু আর দারোয়ান কেন তাকে ধরার জন্য এই দিকটায় না এসে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে সেটা তার মাথায় ঢুকছে না। সফাকে আরো বেশি বিস্মিত করে দিয়ে বোবা আর গোরখোদক চুপচাপ ভেতরের বাড়িতে চলে গেল। মুসকান জুবেরি টর্চ হাতে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল সেখানে। তার স্থির দৃষ্টি ঠিক সেখানে নিবদ্ধ হয়েছে যেখানে সফা লুকিয়ে আছে। তারপরই ঘুরে চলে গেল মহিলা। বলতে গেলে 5 মিনিটের মতো বিবশ হয়ে রইল সে। মুসকান জুবেরি সহ এই জমিদার বাড়ির কারো আচরণ বোধগম্য হচ্ছে না তার কাছে। এরা কি স্বাভাবিক মানুষ? ওরা বাড়ির ভেতরে চলে যাবার পর শুনশান নীরবতা নেমে এলো জোরপুকুর পাড়ে। যেভাবে ছিল সেভাবেই পড়ে রইল সে, যেন ঘরের মধ্যে চলে গেছে সে। তাকে যে এখন পিতৃপ্রদত্ত জীবনটা নিয়ে এখান থেকে পালাতে হবে সেই খেয়ালই নেই। তার ঘোর কাটল অদ্ভুত এক শব্দে। চমকে পেছনে ফিরে তাকালো সে। পেছনের জলাভূমিতে কিছু একটা নড়ছে, মাছ সম্ভবত। মুসকান জুবেরি যে বিভিন্ন ধরনের কৃষিজ ফলনের সাথে জড়িত সেটা সে জানে। খেতে শাকসবজি, ফলমূল আর পুকুরে মাছ চাষ করে, এমনকি নিজের বাগানের এক পাশে ওষুধি গাছের সংগ্রহ রয়েছে তার। বিপুল জমির প্রায় সবটাই কাজে লাগিয়েছে মহিলা, কিন্তু তার পেছনে যে প্রাকৃতিক জলাশয়টি আছে ওখানে নিশ্চয়ই মাছ চাষ করা হয় না। ওরকম মুক্ত জলাশয়ে মাছ চাষ করবে কোন বোকা? সে যতটুকু বুঝতে পারছে পুকুরে মাছ চাষ করা হয়, তাহলে জলাশয়ে ওগুলো কি? সফা আস্তে করে ঢালু দিয়ে নিচে নেমে এলো। পুকুরের পেছন দিকটা বিস্তীর্ণ নিচু জলাশয় চলে গেছে পূব দিকে। ক্ষয়িষ্ণু চাঁদের আলোয় ভালো করে তাকিয়ে দেখলো তার থেকে 10-12 হাত দূরে জলাশয়টি প্রায় 5 ফুট উঁচু কাঁটাতারের বেড়া দিয়ে পুকুর পাড় থেকে আলাদা করা হয়েছে। রাতের অন্ধকারে প্রথম দেখায় ওটা চোখে পড়েনি। সেই কাঁটাতারের দিকে কয়েক পা এগিয়ে গেল সে। পানির মধ্যে যে জিনিসটা নাড়াচাড়া করছে সেটা যেন উঠে আসতে চাইছে কাঁটাতারের দিকে। একটু কুচু হয়ে ভালো করে দেখল, সঙ্গে সঙ্গে ভিমরি খেল সে। এগুলো কি? এগুলো কি? সুরতলের 5 স্টার হোটেলের টয়লেটে কয়েক মিনিট থেকেই আতরের বমি হবার জোগাড় হলো। এই হোটেলের নিচতলাটি একদম সস্তা কাস্টমারদের জন্য, ফলে এখানকার সবকিছুই জঘন্য। মশার উপদ্রব যেমন, তেমনি টয়লেটের দুরবস্থা।
সুরত আলীর ভাবসা অনেকটা এমন, এসব না পোষালে একটু বেশি টাকা খরচ করে দোতলায় থাকো, কে মানা করেছে? সস্তার 3 অবস্থা। সুয়ারেস লাইন জ্যাম হয়ে আছে, হাগামুতা সব জমে আছে প্যানে, তার উপর আবার 3-4টা ব্যবহৃত কন্ডোম ভাসছে। নাক চেপে কয়েক মিনিট পার করে দিয়ে বেরিয়ে এলো বাইরে। এই সাইনমনে আর থাকা যাবে না, এমনকি এর বাইরেও নয়। ওসি সাহেব একটু ফুর্তি করতে এসেছে, তার ত্রিসীমানে থাকার ইচ্ছে নেই আতরের। হাতে ঘড়ি নেই বলে হোটেল থেকে বের হবার সময় ম্যানেজারের ডেস্কের পেছনে দেয়াল ঘড়িটা দেখে নিল। রাত 12টা বাজতে বেশি বাকি নেই, অথচ সাংবাদিক এখনো হোটেলে ফিরে আসেনি। তার কাছে ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না। মনের একটা অংশ বলছে এসব নিয়ে এত মাথা ঘামিয়ে কি লাভ, ওই সাংবাদিককে মাত্র 2 দিন ধরে চেনে, এরকম একজনের জন্য এত দুশ্চিন্তা করারই বা কি আছে। আবার অন্য অংশটা খারাপ কিছু শঙ্কা করে কিছুটা উতলা হয়ে উঠছে। নিজের বাড়িতে ফিরে যাওয়াটা তার জন্য কোনো ব্যাপারই না। এখান থেকে গেলে 5 মিনিটের পথ, কিন্তু সেখানে গিয়ে কি করবে? কি আছে তার জন্য? একা মানুষ। রাতের বেলায় ঘরে ঢুকলে মনে হয় সে দুনিয়াতে সবচেয়ে একলা। 3:30 এটা ওটা করে নিজের একাকিত্ব ভুলে থাকা যায়, কিন্তু রাত খুবই নির্মম। তাকে সারা রাত নির্ঘুম রেখে জানিয়ে দেয় সে আদতে বড্ড একা। এমনিতেও সে রাত বিরাতে ঘুরে বেড়ায়, যতটুকু সম্ভব নিজের ঘরে ফিরে যাওয়াটা এড়াতে চায়। থানার সাথে ঝামেলা না হলে রাত 2টা-3টা পর্যন্ত পুলিশদের সাথে কাটিয়ে দেওয়া হতো। মুরগি ধরা আর ডিম বের করার কাজে পার করে দিত সারাটা রাত। মুরগি ধরার কাজ না থাকলে অন্য কাজে ব্যস্ত থাকত। জুনিয়র এসআই কনস্টেবলদের সাথে ভং খাওয়া, বাংলা মদে চুর হওয়া, কখনো কখনো ফেরিঘাটের বেশ্যা পাড়ায় ঢু মারা, সবই করত। ভালো গাঁজা আর মদ পেলে পুরুষ মানুষের জন্য রাত কাবার করাটা কি আর এমন কঠিন কাজ? তবে আতর একটা জিনিস কখনো খায় না, ফেন্সিডিল। হতে পারে সে খুবই নগণ্য মানুষ, তাই বলে কাশির সিরাপ খেয়ে নেশা করবে? এইসব ভাবতে ভাবতে হঠাৎ থমকে দাঁড়ালো সে। সম্মিত ফিরে পেয়ে দেখলো পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকছে। এত রাইতে কই যাও? ফিরে তাকাতেই রহমান মিয়া বলল তাকে, তুমি এত রাইতে কই থেকে আইলা? একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো আতর। রহমান মিয়া সাধারণত রাত 10টার পরই তার চায়ের দোকান বন্ধ করে দেয়, অনেক সময় 11টা পর্যন্ত খোলা রাখে, কিন্তু কখনোই 12টা পর্যন্ত নয়। গেছিলাম একটু পুপাড়ায়, তামিজের বাপটা আটকা কইরা মইরা গেছে গা, হে আবার আমগর চ্যাট আর সম্বন্ধী হয়। ও, আর কিছু বললো না আতর। এটা সে মাস্টার বাড়ি থেকে ফেরার পথে জেনেছিল। এই যে শহরের মানুষটারে দেখলাম কানা রাইতে সাইকেল নিয়ে বাইর হইছে, এখন আবার তুমি এত রাইতে ঘোরাফেরা করতেছো, ঘটনা কি? সাইকেলের কথা বলাতে আতর ভ্রু কুচকে ফেলল। সাইকেল নিয়ে কার দেখছো? এই তো একটু আগে তোমার ওই শহরের লোকটার সাইকেল চালায় যাইতে দেখলাম। প্রথমে অবশ্য চিনবার পারি নাই, পরে মুখটা দেখে চিনবার পারলাম। ইনফর্মারের মনে আর কোনো সন্দেহ রইল না। রহমান মিয়া নূরের সফাকে দেখেছে। আমি দোকান বন্ধ কইরা তমিজের বাপরে খবরটা দিতে গেছিলাম, মুখলেস আর ব্যাপারীরে। ওগরে খবর দিয়ে ফিরা অনেক সময় দেখলাম ওই লোক সাইকেল চালায় যাইতেছে। কই যাইতেছিল? এই জোড়া পুকুরের দিকে যাইতে দেখলাম। নিচের ঠোঁটে কামড়ে ধরল আতর। জোর পুকুর মানে জমিদার বাড়ি। ওই সাংবাদিক তাহলে মুস্কান জুবেরির বাড়িতে গেছে, কিন্তু কিভাবে যাবে? সে নিশ্চয়ই গেটের কাছে গিয়ে বলবে না আমি একজন সাংবাদিক, মুস্কান জুবেরির সাথে দেখা করতে চাই। যদি সেটা করার চিন্তাও করে এত রাতে তো নিশ্চয়ই করবে না। কি ভাবতেছ মিয়া? রহমান মিয়ার প্রশ্নে মাথা তোলালো সে। না, কিছু ভাবতেছি না। বাড়িতে যাওয়ার আগে আরো কিছু আত্মীয় স্বজনরা খবরটা দিয়ে যায়। মরার খবর যত বেশি মানুষকে জানান যায় তত বেশি নাকি, বুঝলা? মাথা নেড়ে সায় দিল ইনফর্মার। যাও তাইলে নেকি কামাও গিয়া, যাও যাও। রহমান মিয়া আর কোনো কথা না বলে চলে গেল।
ফাঁকা রাস্তায় ঘোরের মধ্যে হাঁটতে লাগলো আতর। তাহলে এই কারণেই হোটেলের ম্যানেজারের কাছ থেকে বাইসাইকেলটা নিয়ে বেরিয়েছে সাংবাদিক। এটা তার আরো আগে বোঝা উচিত ছিল। ওই লোক একটা কাজে সুন্দরপুরে এসেছে, মুস্কান চৌধুরীর ব্যাপারে খোঁজ খবর নেওয়া। সুতরাং সে যদি কোনো কারণে কোথাও গিয়ে থাকে তবে সেটা ওই মহিলার ব্যাপারই হবে। আর কিছু না ভেবে হাঁটার গতি বাড়িয়ে দিল সে। শীতের রাত যত বাড়ে ততই বাড়ে কুয়াশার তেজ। রাতের এই সময়টাতে ভারী কুয়াশা পড়ছে। আতরের গায়ে পাতলা একটা সোয়েটার। দুই হাত বুকের কাছে ভাঁজ করে শীতের প্রকোপ থেকে রক্ষা পাবার চেষ্টা করল। পায়ের স্যান্ডেল ভেদ করে শীতের হিমবাতাস ঢুকে পড়ছে, তার চেয়েও বেশি ঢুকে পড়ছে লঙ্গি দিয়ে। দ্রুত গতিতে হেঁটে কয়েক মিনিটের মধ্যেই রবীন্দ্রনাথের সামনে চলে এলো সে। হোটেলটা বন্ধ থাকলেও জল জলের সাইনে বিরাট ভার্কি নামটা নির্জন মহাসড়কের পাশে প্রকটভাবে ফুটে উঠছে বারবার। সেদিকে তাচ্ছিল্য ভরেছে একদলা থুতু ফেললো আতর। রবীন্দ্রনাথকে অতিক্রম করে মহাসড়ক থেকে নেমে গেল ছোট রাস্তায়। এই রাস্তাটা চলে গেছে জমিদার বাড়ির দিকে। তার আশঙ্কা সাংবাদিক ওই ডাইনির বাড়িতে গিয়ে বিপদে পড়েছে। ফালুর ঘরে যা দেখেছে তা তো মামুলি কিছু নয়। এরকম একটা ছেলে যে কিনা কবর থেকে লাশ তুলে নিজের ঘরে খাটের নিচে রেখে দেয়, তার সাথে মুস্কান চৌধুরীর যে সম্পর্কই থাকুক সেটা নিশ্চয়ই ভালো কিছু নয়। আতরের আরো মনে হলো জমিদার বাড়িতে তার ঢোকার কাহিনীটা বলার পরই হয়তো সাংবাদিক এরকম সাহস দেখানোর কথা চিন্তা করেছে। গোরখোদক ফালু কেন ওই মহিলার বাড়িতে ঢুকলো সেটা হয়তো খতিয়ে দেখার জন্যই তারই মতো দেয়াল টপকে ঢুকে পড়েছে জমিদার বাড়িতে। কিন্তু শহরের লোকটার কোনো ধারণাই নেই ওই ডাইনি কতটা ভয়ঙ্কর। জমিদার বাড়ির সামনে এসে দূর থেকে মেইন গেটের দিকে তাকালো। সে জানে না বোবা দারোয়ান গেটের পেছনে আছে কিনা। দেয়াল টপকে জমিদার বাড়ির ভেতরে ঢোকার কোনো ইচ্ছে নেই তার। সে শুধু দেখতে চায় তার ভেতরের অবস্থা। দেয়াল বেয়ে উঠে বাড়ির ভেতরটা দেখবে বলে বাম দিকে সীমানা প্রাচীর ধরে কিছুটা এগিয়ে গেল। এর আগে যেখান দিয়ে উঠেছিল সেখানে আসতেই কিছু একটা চোখে পড়ল তার। আবছা আবছা দেখতে পাচ্ছে, কিন্তু বুঝতে একটু অসুবিধা হলো না জিনিসটা কি। সানমুনের ম্যানেজারের সাইকেলটা সীমানা প্রাচীরে হেলান দিয়ে রাখা আছে। এরকম জায়গায় সাইকেল রাখার একটাই মানে, ওই সাংবাদিক ঠিক এখান দিয়েই দেয়াল টপকে বাড়ির ভেতর ঢুকে পড়েছে। হালার স্যাডের সাংবাদিক করছেটা কি? বিস্ময় লাগা ভয়ের সাথে সফা দেখতে পাচ্ছে কুৎসিত কিছু প্রাণী কাঁটাতারের বেড়ার ওপাশে চিপচিপে পানিতে নাড়াচাড়া করছে। প্রাণীগুলোর আকার বেশি বড় নয়, সম্ভবত শিশু অবস্থায় আছে এখন, কিন্তু ওদের মা বাবারা নিশ্চয়ই জলাশয়ের মধ্যে ঘোরাফেরা করছে। সফার মাথায় কিছুতেই ঢুকছে না এইসব ভয়ঙ্কর প্রাণী এখানে কেন। এদের তো এখানে থাকার কথা নয়। সেও গ্রামের ছেলে, 15-16 বছর বয়স পর্যন্ত গ্রামেই থেকেছে। এইচএসসি পাশ করে ঢাকা শহরে চলে গেলেও গ্রামের সাথে তার সম্পর্কটা এখনো অটুট। সুযোগ পেলেই গ্রামে চলে যায়, নদীতে পুকুরে সাঁতার কাটে। কই, কখনো তো এরকম জিনিস দেখেনি। আতর বলেছিল মুস্কান চৌধুরী মাছ চাষ করে, শাকসবজি আবাদ করে, এমনকি গরুর খামারও দিয়েছে, কিন্তু এই জিনিসের কথা বলেনি। আবারও বুঝতে পারল ইনফর্মার কতটা অজ্ঞ এই রহস্যময়ী মহিলার ব্যাপারে। এর কারণটাও সে ধরতে পারল, মুস্কান চৌধুরীর সাথে এখানকার সব হোমরা চোমরাদের খাতির। মহিলার ব্যাপারে নাক গলানোর সাহস কেউ রাখে না। আতর আলী ভেবে দেখেছে এসব ব্যাপারে আগ্রহ দেখে কোনো লাভ নেই, বরং ক্ষতির সম্ভাবনাই বেশি। এখন কিছু টাকা কামাই করার ধান্দা পেয়েছে বলে তাকে সাহায্য করেছে মহিলার ব্যাপারে খোঁজখবর নিতে। মাত্র 10-12 গজ দূরে কুৎসিত প্রাণীগুলো ছিপছিপে পানিতে ধাপাধাপি করলেও সফা ওগুলোকে নিয়ে ভয় পাচ্ছে না, কারণ কাঁটাতারের বেড়ার জন্য ওরা তার কাছে ঘেঁষতে পারবে না। তবে তার ভয় হচ্ছে অন্য একটা কারণে।
এখান থেকে বের হবার রাস্তাটা কোথায় সে বুঝতে পারছে না। ক্ষয়িষ্ণু চাঁদ হেলে পড়েছে আকাশে। চারপাশে আবারও নজর দিল সে। তার ধারণা মহাসড়কটি এই বাড়ির দক্ষিণ দিকে। সড়ক আর বাড়ির মাঝখানে বিস্তীর্ণ ক্ষেত্র কিছু নিচু জমি আছে। বাড়ির সীমানা প্রাচীরের দক্ষিণ দিকেও জলাশয় দেখেছে সে। পূব দিকের জলাশয়ের সাথে দক্ষিণ দিকের জলাশয়ের সংযোগ আছে কি সে নিশ্চিত হতে পারছে না। নিশ্চিত জানা থাকলে ওদিক দিয়ে বের হয়ে যাবার চেষ্টা করত। তার কেন জানি মনে হচ্ছে জমিদার বাড়িটার 3 দিক দিয়েই অশ্বক্ষুরাকৃতির জলাশয় ঘিরে রেখেছে, অনেকটা প্রাচীনকালের দুর্গের মতো। দিল্লির লালকেল্লায় 3 দিকে এরকম পরীক্ষা খনন করা আছে। মোগল আমলে ওইসব পরীক্ষাতুল্য জলাশয়ে দানব আকৃতির কুমির ঘুরে বেড়াত। এটা প্রাকৃতিক নিরাপত্তা বর্ণ। জমিদার অলোক বসুর বাড়িটিও ঠিক সেভাবে নিরাপদ করে রাখা হয়েছে। তবে সফার বিশ্বাস হচ্ছে না এটা জমিদার অলোকনাথ কিংবা তার বাপদাদাদের কাজ। তার দৃঢ় বিশ্বাস রহস্যময় মুস্কান জুবেরির বাড়ি 3 দিকে ঘিরে থাকা জলাশয়ে কুমির চাষ শুরু করেছে নিশ্চিত নিরাপত্তা গড়ে তোলার জন্য। হয়তো বাড়িটার চারপাশে নিচু ভূমি কিংবা জলাশয় ছিল আগে থেকেই। মহিলাও ওটারই সদ্ব্যবহার করেছে মাত্র। ভালো করে তাকালো চারপাশে। পশ্চিম দিক বাদে জোর পুকুরের 3 দিকেই উঁচু ডিবি দিয়ে ঘেরা। গ্রামের ছেলে হিসেবে সফা জানে এটা করা হয় বন্যার হাত থেকে পুকুরকে রক্ষা করার জন্য। বিশেষ করে নিচু জমি যেগুলো বন্যার পানিতে তলিয়ে যায় সেখানকার পুকুরের চারপাশে এভাবে উঁচু ডিবি দিয়ে সুরক্ষিত করা হয়। জমিদার বাড়িটি বেশ উঁচুতে বানানো হয়েছে বলে জোর পুকুরের পশ্চিম দিকটায় ডিবি দেবার দরকার পড়েনি। পুকুর পাড়ের 3 দিকেই সারি সারি নারিকেল, সুপারি সহ আরো অসংখ্য গাছে ঘেরা। সফা পুকুর পাড়ের ঢালের নিচ দিয়ে এগোতে লাগলো। তার বাম দিকে সমান্তরালে কাঁটাতারের বেড়া চলে গেছে। ওপাশে প্রাণীগুলো এখনো দাপাদাপি করছে অল্প পানিতে। পুকুরের দক্ষিণ দিকটা ঘন গাছপালায় পরিপূর্ণ। ঝোপের সংখ্যাও বেশি। দেখে মনে হচ্ছে এই অংশটা পরিত্যক্ত কোনো জায়গা। অন্ধকারে দেখতে পেল কাছে একটা ডিবি পুকুর পাড় থেকে দক্ষিণ দিকে হেলে আছে। খুব কাছে যেতেই চোখে পড়ল গাছগাছালির ফাঁকে ভগ্ন প্রায় একটা দালান। ভালো করে তাকালো সে। বুঝতে পারল এটা পুরনো মন্দির। এটা তার আগেই বোঝা উচিত ছিল। এরকম জমিদার অবশ্যই বাড়ির চৌহদ্দির মধ্যে মন্দির বানাবে। এরাও তাই করেছে। তবে দীর্ঘদিন অযত্নে থেকে মন্দিরটা এখন ভগ্নস্তূপ ছাড়া আর কিছু না। সেই ভগ্নস্তূপের চারপাশে বেড়ে উঠেছে আগাছা, ঝোপঝাড়, এমনকি বড় বড় গাছগাছালি। যুদ্ধের পর জমিদারদের সব সম্পত্তি ব্যাহত হয়ে যাওয়ার কারণে মন্দিরটা আর ব্যবহার করা হয়নি সম্ভবত। আর মুস্কান জুবেরি কয়েক বছর আগে বাড়িটা রেস্টোরেশন করলেও মন্দিরের কিছু করেনি। যে মন্দিরে নিয়মিত প্রার্থনা করা হবে না সেটা অচিরে বেহাল দশায় পরিণত হবে। ভগ্নস্তূপটার সামনে শুধু ঝোপঝাড়ি গজায়নি, বড় বড় গাছপালা জন্মে প্রায় ঢেকে রেখেছে স্থাপনাটি। মাথার উপরে ঝুঁকে আসা গাছের ডালপালা আর ঝোপঝাড় সরিয়ে ভগ্ন প্রায় মন্দিরের ভেতরে ঢুকে পড়ল সে। সাপখোরের ভয় করছে না শীতকাল বলে। এই সময় ওইসব জঘন্য আর বিপজ্জনক প্রাণীরা শীতনিদ্রায় থাকে। একটা শিব মন্দির, আকারে বেশ ছোট। ফলার মতো তীক্ষ্ণ চূড়াটা ভেঙে যাওয়ায় চেনা যাচ্ছে না। ভেতরের ছোট কক্ষটি আগাছা আর মাটিতে পরিপূর্ণ। স্থাপনাটির এক পাশ দিয়ে সাবধানে পা ফেলে ফেলে সফা চলে গেল বিপরীত দিকে। হতাশ হয়ে দেখতে পেল এটাই আসলে মন্দিরের সম্মুখভাগ, আর তার সামনে জলাশয়। নিচু এই জলাশয় চলে গেছে ডানে বামে আর সামনের দিকে। মন্দিরের সামনের দিকে জলাশয়টি কচুরি পানায় পরিপূর্ণ। খালি চোখে দেখতে পাচ্ছে না পুকুরের পূব দিকের জলাশয়ের সাথে এটা মিশে গেছে কিনা। খুট করে একটা শব্দ হতেই চমকে উঠল সফা। ওইগুলো কুমিরের বাচ্চা না তো? জলাশয়টি যদি বিচ্ছিন্ন না হয়ে থাকে তাহলে কুমিরগুলো এখানে চলে আসতে পারে যে কোনো সময়। দ্রুত ভাঙা মন্দির থেকে বের হওয়ার জন্যই যেই না ঘুরে দাঁড়িয়েছে অমনি সফার গায়ে কাঁটা দিয়ে উঠল।
সামনের ঝোপের মধ্যে থেকে এক জোড়া জল জলের চোখ চেয়ে আছে তার দিকে।